তো যেমনটা তোমাদের বলছিলাম, আজকে আমরা যাচ্ছি ঝালুয়ার বের থেকে বেরিয়ে এখন কোলাঘাটের দিকে। এই রাস্তাটা ধরে, এটা হলো মাকড়দা রোড। আর এদিকে যাওয়ার কারণ হলো, আজকে আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটার অ্যাকচুয়াল নাম হলো দেউলটি। দেউলটি হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। তো হাতে অনেক সময় আছে, ঘড়িতে এখন বাজে 11:30। আর আগের ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও। কী ছিল নামটা জানো? ঝালুয়ার বের। ঝালুয়ার বেরের আমি নামটা প্রত্যেকবার গুলিয়ে ফেলেছি। যাই হোক, ওই ভিডিওটা অবশ্যই দেখো, খুব সুন্দর জায়গা। কিন্তু আমি চাইবো সবাই বর্ষাকাল বা শীতকাল দেখে আসো, গরমকালে খুব কষ্ট হবে যেমনটা আমাদের ভুগতে হলো। বাট ঠিক আছে, চলো এবার আমরা বেরিয়ে পড়ি আমাদের রাস্তায় কোলাঘাটের দিকে। একটা ছোট্ট কারেকশান, তোমরা যদি ঝালুয়ার বের আসতে চাও তো তোমরা সলভ থেকেও কিন্তু আসতে পারো, ওটা খুব সামনে হবে। আমি এই যে রাস্তাটা এখন যাচ্ছি এটা হলো সোজা সলভ মোড় যাচ্ছে। আর এখান থেকে জাস্ট 5 মিনিটের রাস্তা নয় ঝালুয়ার বের স্টেশন। তো ওই দিক দিয়ে আসার কোনো মানে নেই, কোনা জগদীশপুর হয়ে সোজা কোনা এক্সপ্রেসওয়ে থেকে সলভ মোড়ে আসো। সলভ মোড় থেকে ডান দিকের এই রাস্তাটা ধরে ঝালুয়ার বের খুবই ইজি রাস্তা। এখন উঠে পড়েছি আমাদের খড়গপুর এক্সপ্রেসওয়েতে, মানে খড়গপুরের দিকে যে রাস্তাটা যেটা যাবে কোলাঘাট। আর দেউলটি জায়গাটা হলো কোলাঘাটের ঠিক 5-6 কিলোমিটার আগে, মানে আমরা প্রপার কোলাঘাট ঢুকবো না, কোলাঘাটের আগেই। একটা সাডেন চেঞ্জ অফ প্ল্যান হয়েছে, সেটা হলো আমরা এখন যাব কোলাঘাটে। কেননা শরৎচন্দ্রের বাড়ি, মানে যেটা আমাদের মেন অ্যাট্রাকশন, তো সেখানে যেতে গেলে আমাদেরকে 3টের পরে যেতে হবে। কারণ 3টের পরে ওই শরৎচন্দ্রের বাড়িটা যেটা প্রিজার্ভ করা রয়েছে সেটা খুলবে। তো আমরা ভাবলাম যে এখন তো প্রায় 12টা বাজতে যায়, তো আমরা 3 ঘন্টা কি করব? তো 3 ঘন্টা আমরা কিচ্ছু করবো না, সোজা চলে যাবো কোলাঘাটে। দেখি একটু শেরে পাঞ্জাবে হোক বা ওখানে আশপাশে কোনো ধাবায় একটু ভালো করে বেশ খাওয়া দাওয়া করবো, কারণ ব্রেকফাস্ট তো হয়নি। তো ব্রেকফাস্ট আর লাঞ্চ মিলিয়ে ব্রাঞ্চ করবো আমরা আজকে, সেটা করে তারপর রিটার্ন করবো আবার দেউলটিতে। আর যেহেতু আমরা কোলাঘাটের প্ল্যান করলাম, তো আমাদেরকে তো আজকে আমাদের দিনের ফার্স্ট রোল প্লাজা ক্রস করতেই হবে। যদিও বা এটা দিনের ফার্স্ট আর লাস্ট, কারণ এর পরে আর কোনো রোল প্লাজা ক্রস করতে হবে না। আবার রিটার্ন আসার সময় এটাই যদিও ক্রস করবো। তো চলো আমরা যেতে থাকি আমাদের রাস্তায়, আর তোমরা এনজয় করো আমাদের হাইওয়ে ক্রুজিং। ওই যে এই ভিউটা আমি চাই যখন ট্রেনটা ওখানে থাকবে আর আমরা ব্রিজটা দিয়ে যাব। বাট আমি আজ অবধি এই ভিউটাকে অ্যাকসেপ্ট করতে পারলাম না, আনতেই পারলাম না। হয় ট্রেন আগে চলে যায়, নাহলে ট্রেন থাকেই না। আমার কপালটাই খারাপ। লাইফে একবার এখানে আধ ঘন্টা দাঁড়িয়ে থাকবো, একটা ট্রেন আসবে, ওই ভিউটা নেব, নিয়ে আমি যাব। এবার দেখি কোলাঘাটে কোথায় লাঞ্চ করা যায়। শেরে পাঞ্জাবে সবসময় খাই, তো আজকে ইচ্ছা হয়তো শেরে পাঞ্জাবে না খেয়ে অন্য কোথাও খাবো, দেখছি কোথায়। আজকে আমরা খাবো এক্সপ্রেস ফুড প্লাজায়। এইখানের মেন অ্যাট্রাকশন হলো এই যে এইটা হলো এন্ট্রেন্সটা। এটা গোটা জায়গাটা পার্কিং, আর ঠিক এর পাশেই শেরে পাঞ্জাব। এটা হলো এন্ট্রেন্স, এখানে বাইরে সিটিং এরিয়াও রয়েছে, আর এটা হলো পুরো ডাইনিং স্পেসটা। কিছু বলতে চাও? ওখানটা বসে একটু ছবি তুলবো, খুব ভালো লাগছে দেখতে। অ্যাজ ইউজুয়াল আমি এখন ফুড ব্লগিং, ফুড রিভিউ এগুলো ছেড়ে দিয়েছি। তো খাবার দাবারের রিভিউ করাও সেটাও বন্ধ। জাস্ট এই জায়গাটা ওভারপ্রাইসড নাকি রিকমেন্ডেড, খাবার ভালো, সেটা খাওয়া দাওয়া শেষ করে বাইরে বেরিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি। খাবার আমাদের জন্য একদম রেডি, এসে আমাদের নামার জন্য। থ্যাংক ইউ। বাইরে যেহেতু প্রচণ্ড গরম, সেজন্য আমরা কিছু মানে রিচ খাবার নিয়েছি। প্লেন জিরা রাইস, একটা মটন কষা, আর একটা বাটার নান, তার সাথে গ্রিন স্যালাড। আমি শসাটা খাচ্ছি, আর মিনারেল ওয়াটার তো আছে। চলো খাওয়াটা কমপ্লিট করে তারপরে বাইরে বেরিয়ে দেখা যাচ্ছে। ঘড়িতে হয়ে গেছে 1:45, আর আমাদের খাওয়া দাওয়া মোটামুটি পুরোপুরি কমপ্লিট। মোটামুটি নয়, আমরা যা খেয়েছি তোমরা তো দেখেইছো। জায়গাটা খাবার দাবার খুবই ভালো। এই হচ্ছে আমাদের বিল 788, মানে ওই 800 টাকার মতো দুজনের। তো খুব ভালো টেস্ট, খাওয়ার টেস্টি, আর মানে খাবারের কোয়ালিটি খুব ভালো, ঠিকঠাকই ছিল মোটামুটি। আমাদের দুজনের খেয়ে পেট একদম ভরে গেছে। ওর মোটামুটি ভরেছে, আমার পুরোপুরি পেট ভরে গেছে। তো যাই হোক, শেরে পাঞ্জাব একটু বেশি ওভারপ্রাইসড, বাট এটা ক্রাউডেড,
গেলেই তুমি সঙ্গে সঙ্গে সিট পাবে এরকম নয়। হ্যাঁ, খাওয়ারও দেরিতে দেয়, বাট এখানে আমরা বসতে বসতেই খাওয়ার রেডি থাকে, মানে খুব জোর 5 মিনিট ম্যাক্সিমাম টাইম নিয়েছে, তার মধ্যে খাওয়ার পেয়ে গেছি। তো সার্ভিস খুব ভালো, মাস্ট রিকমেন্ডেড প্লেস। ওকে, তো এভরিথিং ইজ কমপ্লিট নাও। ঘড়িতে বেজে গেছে 2:05 আর আমরা এখান থেকে বেরোচ্ছি টুয়ার্ডস আমাদের আজকের ডেস্টিনেশন দেউলটি শরৎচন্দ্রের বাড়ি। এই ধাবাটা সত্যিই খুব ভালো, ধাবা নয় অ্যাকচুয়ালি, এটা ফুড প্লাজা। তো চলো এবার আমাদের ডেস্টিনেশনের দিকে এগোই। এই হলো এক্সপ্রেস ধাবাটা আর এই হলো শেরে পাঞ্জাব। আমি রিকমেন্ড করব শেরে পাঞ্জাবে যারা খাও একবার এখানে খেয়ে দেখো, এখানের খাবার কিন্তু সত্যিই খুব ভালো। শরৎচন্দ্র কিন্তু আমাদের ছোটোবেলার একখানা খুব বড় পার্ট। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে কবিতা বা গদ্য আমরা পড়ে বড় হয়েছি, আজকে তারই বাড়ির, তারই স্ট্যাচু আর তারই কুঠিতে ভিজিট করতে যাচ্ছি। তো এটা আমাদের কাছে একটু নস্টালজিক। তোমরা যদি কোলাঘাট থেকে আসো তাহলে কোলাঘাট থেকে কিছু মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার আসার পরে এই যে জায়গাটা এখানে মতিমালা, তো আমাকে এই লেফটটা নিতে হবে অ্যাজ পার গুগল ম্যাপস। তো আমি এই লেফটটা নিয়ে আমাকে অপোজিট সাইডে যেতে হবে, মানে রোডের ওই পারে যেতে হবে। আর যদি ওই দিক থেকে আসো তাহলে কোনো চাপ নেই, হাইওয়ে থেকে জাস্ট লেফট নিয়ে নেবে তো হয়ে যাবে। দেউলটি স্টেশন রোড, যেটা স্টেশনের দিকের উল্টো দিকের রাস্তাটায় এখন রয়েছি। আর এই রাস্তাটার নাম হলো শরৎ রোড, বা শরৎচন্দ্রের নামে, মানে শরৎচন্দ্রের বাড়ির রাস্তার নামে এই রাস্তাটার নাম রাখা। এটা খুব ভালো লাগলো আমার দেখে। এই রাস্তাটা আপাতত আমাদেরকে নিয়ে যাবে এখন শরৎচন্দ্রের কুঠিতে। আর বলতে বলতে আমরা পৌঁছে গেছি এই যে সামনে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। ওকে, এই যে বাড়িটা এটাই হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কুঠি। এবার আমাদের গাড়িটা পার্ক করার ব্যবস্থা করতে হবে। ওইটা হলো শরৎচন্দ্রের বাড়ি আর ঠিক তার অপোজিটে ওখানে দেখতেই পাচ্ছ ভিজিটার্স পার্কিং এরিয়া লেখা। তো চলো গাড়িটা এবার পার্ক করে নিই, দেন ভেতরে যাব। ওকে, তো আমরা এসে গেছি রূপনারায়ণ নদীর তীর থেকে আবার আর একটা তীরে এসে গেছি। আর আমাদের পিছনে এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি এটা। তো চলো আমরা ভেতরে যাই, দেখি এন্ট্রি ফিজ আছে নাকি আর ভিডিওগ্রাফি এলাও করে কিনা। আর যদি না দেয় তাহলে তো পুরো হয়ে গেল। ঠিক আছে, ম্যানেজেবল, কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে। আর শরৎচন্দ্রের বাড়ির ঠিক উল্টো দিকের ভিউ হলো এটা, মানে এই যে গাছগুলোর পিছনেই হলো নদী। চলো এবার ব্লগটা কন্টিনিউ করি আর ভেতরে যাই। আমি এখন শরৎচন্দ্রের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে, আর গেটের ঠিক উল্টো পাশটাই একটা পুকুর রয়েছে। আর যে কেয়ারটেকার আছে তিনি আমাদেরকে বলে দিলেন যে কোনো ক্যামেরা বা ভিডিওগ্রাফিতে কোনো প্রবলেম নেই। এই হলো কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির মেন গেট। গেট থেকে ঢুকেই ফার্স্টে হলো এরকম একটা সুন্দর সাজানো বাগান, মানে পুরোটা এটা হলো ওনার বাড়ি। এই জায়গাটা খুব ওয়েল মেনটেন্ড, সুন্দরভাবে সাজানো। তো ঢুকেই এদিকে হচ্ছে ওনার একটা স্ট্যাচু আছে, আর যিনি কেয়ারটেকার আছেন উনি আমাদেরকে খুব হেল্প করছেন, মানে এদিকে এটা আছে যাও, ওদিকে ওটা আছে যাও, গিয়ে ছবি তোলো। তো সেটা এবার দেখি উনি যদি আরও কিছু কিছু হেল্প করেন, মানে ভেতরে গিয়ে আরও যদি কিছু হেল্প করে তাহলে আরও ভালো হয় আমাদের ভিডিওর জন্য। এটা হলো ওনার বাড়ির এন্ট্রেন্সটা, আমরা ভেতরে যাব এখন আর দেখব। জুতোটা খুলে নিতে হবে, এটা আমার শ্রদ্ধার জন্য আর কি। তো জুতো খুলে আমরা ভেতরে যাচ্ছি। প্রথম এই ঘরটাই যাবে, এটা উনি লিখতেন, এটা ওনার লেখার ঘর। সামনে চেয়ারটা বসতেন, টেবিলে খাতা রাখতেন। আর সোজা জানলাটা লক্ষ্য রাখুন, জানলাটা খোলা থাকতো। আগে বাঁশগাছ পাঁচিলটা ছিল না, রূপনারায়ণ নদী ক্ষেত দিয়ে বলতো, যেখানে দাঁড়িয়েছিলেন নদী। এখন নদী সরে গেছে। 2 নম্বর র্যাকে লক্ষ্য রাখুন ওনার জুতো আছে। ইজি চারের কনের লক্ষ্য রাখবেন ওনার লাঠিটা। আর ইজি চারে যে মৃত্যুসজ্জা ছবিটা দেখছেন, শরৎচন্দ্রের দেতাপক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও হিরণময়ী দেবী এই বাড়িতে
23টা বছর কাটিয়েছিলেন। শরৎচন্দ্রের মৃত্যুর পরও ওনার ছোট ভাই প্রকাশচন্দ্র চট্টোপাধ্যায়, এটা বৈঠকখানা, এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন এই ঘরে দুবার, বাঘা যতীন, রাসবিহারী বসু, বিপিন বিহারী গাওয়ালি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কোলাঘাটে নামতেন, রাতে নৌকোয় এসে মিটিং করতেন, হারিকেন লণ্ঠন জেলে। ডান দিকে একটা ঘড়ি লক্ষ্য রাখুন, ঘড়িটা 100 বছর আগের ঘড়ি। একদিন দম দিলে 7 দিন চলবে। কোণে লক্ষ্য রাখবেন, ওটা গড়গড়া, তামাক খেতেন। তার পাশে যে কাঠের বাক্সটা দেখছেন, সেই সময় ওইটা ভালভ সেট রেডিও। আর আলমারিতে যে বইগুলো আছে উনি পড়াশোনা করতেন। সাদা ছবিটার পাশে যে বাঁধানো ছবি শরৎচন্দ্রের নাতি নাথ বইয়ের ছবি। উনি কলকাতা কসবায় থাকেন। আয়নাটা লক্ষ্য রাখুন, সেই সময় এটা বেলজিয়াম কাচের আয়না, অত্যন্ত দামি কাঠ। আর এটা সোফা, উনি বসতেন। জীবনের শেষ 12টা বছর এখানে ছিলেন। সামতাবৃত, জন্মেছেন হুগলি দেবানন্দপুর। পড়াশোনা করেছিলেন মামার বাড়ি বিহার ভাগলপুর। ভাগলপুর থেকে চাকরি করতে চলে যান রেঙ্গুন। প্রথম পক্ষে বিয়ে করেন রেঙ্গুনে। শান্তি দেবী নাম ছিল। ওখানে একটা ছেলেও হয়। ছেলে স্ত্রী একই সঙ্গে প্লেগেই মারা গেলেন। মারা যাওয়ার পর ওখানে লিখলেন অভয়া শ্রীকান্ত পথের দাবি। পথের দাবি ইংরেজ গভর্নমেন্ট ব্যান করলো। পথের দাবি সব্যসাচী কে জানেন? রাসবিহারী বসু, যার 2 হাত সমান চলে। তারপরে ওখান থেকে চলে এলেন ভাড়া বাড়ি হাওড়া বাজি শিবপুর, বিজেবালি স্কুল, অলকা সিনেমার পেছনে। জীবনের শেষ 12টা বছর শরৎচন্দ্র এখানে এলেন কেন? এই বাড়ি থেকে পাশের গ্রাম গোবিন্দপুর। ওনার বড়দির শ্বশুর বাড়ি ছিল অনিলা দেবী, ছদ্মনাম বিখ্যাত। হ্যাঁ, আমি বলতে যাচ্ছিলাম অনিলা দেবী। তখন নদীটা দেখে জায়গাটা পছন্দ হয়ে যায়। 1923 সালে জায়গাটা কিনেন। 1925 সালে বাড়িটা তৈরি করেন। আমার নাম দুলাল মান্না। 12 বছর বয়স থেকে আমি এখানে আছি, 60 বছর দেখাশোনা করছি। দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবীকে আমি দেখেছি, বড় মা বলতাম। আমরা কিন্তু প্রাইভেট। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, উনি আমাদের রেখেছেন। আমরা সরকার না, সরকার 2007-এ হেজেজ করি, বাড়িটা গভর্নমেন্ট একবার করেছিল। এখন নাতি সব দেখাশোনা। এইটা হচ্ছে চিকিৎসা ঘর। উনি বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে, লক্ষ্য রাখুন। হাওড়া জেলা কংগ্রেসের উনি প্রেসিডেন্ট ছিলেন। তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটি যে চরকা। আর এই যে কাটা অংশ পেয়ারা গাছটা পড়ে রয়েছে, এটা রামের সুমতি গল্পের পেয়ারা গাছ। আর সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ 2টো মাছ, রুই আর কাতলা। উনি নাকেতে সোনা নোলক পরিয়ে রেখেছিলেন। উনি যখন দুপুরে খাবার দিতেন, কার্তিককে ডাকলে কার্তিক আসতো, গণেশকে ডাকলে গণেশ আসতো। সামনের পুকুর থেকে মাছ। আর এই যে খাঁচা রয়েছে, এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন। এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না এই খাঁচাতে। এটা ঠাকুর রয়েছে, রাধাকৃষ্ণ ঠাকুর, শ্বেতপাথরের মূর্তি। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল, ওনাকে দিয়ে গেছিলেন। সেই ঠাকুরটা আজও নিত্য পুজো হয়। চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর। আলমারিতে ওষুধ রয়েছে, লক্ষ্য রাখুন। রাধাকৃষ্ণ ঠাকুর, শ্বেতপাথরের মূর্তি।
আমার নাম টুবাইপতি। আমরা বংশ পরম্পরা ধরে এই বাড়ির দেখাশোনার দায়িত্বে রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপর এই বাড়ি টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমরা দুজন দেখাশোনার দায়িত্ব, উনি পাড়ার দাদু আর আমি। এটা ধানের গোলা, ধান থাকতো। আর টালির চালের যে ঘরটা ওটা হচ্ছে ঠাকুর ঘর। ওই যে রাধাকৃষ্ণ যে ঠাকুরটা আপনারা দেখলেন, ওই রাধাকৃষ্ণ ঠাকুর আগে উনি ঘরে রেখে পুজো করতেন, ঠাকুরটাকে সরিয়ে এনে পুজো হয়। আর তখনকার দিনে বাথরুমটা হচ্ছে বাড়ির বাইরে, সোজা বাথরুম। এইখানে রান্নাঘর ছিল দোতলা, 78-এর বনে রান্নাঘরটা পড়ে যায়, তারপর রান্নাঘরটা তৈরি হয়নি। আর এই যে জিনিসটা রয়েছে এটা কেন, এটা হচ্ছে ভাতের ফ্যান গড়ানোর জন্য এই জিনিসটা। আর এই জন্যই ড্রেন সিস্টেম। এই ড্রেনটা আগে রূপনারায়ণ নদী পথের সাথে যোগাযোগ ছিল, এখন বর্তমানে রূপনারায়ণ নদী সরে যাওয়ার ফলে ড্রেনটি বিচ্ছিন্ন হয়ে গেছে। খোলার সময় হচ্ছে সকাল 10টা থেকে 12টা, আর গরমকালে টাইমিংটা বিকাল টাইমে 4টে থেকে 6টা, শীতকালে টাইমিংটা হচ্ছে 3:30 থেকে 5:30। আর আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যদি রূপনারায়ণ নদী ধরে পিকনিক করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম হচ্ছে টুবাইপতি। আর এইটা হচ্ছে বিদেশি পালিয়ে যাওয়ার রাস্তা, গোপন রাস্তা, ব্যাক ডোর, সবুজ রঙের গেট। উপরে বেডরুম রয়েছে, শুধু বেডরুম উপরে। আমি চলে যেতে পারি? এনারা কিন্তু যতজন আসছে সবাইকেই পুরো জিনিসটা এক্সপ্লেন করছেন, পুরো ব্যাপারটা বোঝাচ্ছেন। আর যিনি ছিলেন, যার নাম মানে বয়স্ক যে ভদ্রলোক ছিলেন দুলাল মান্না, তার বলার মানে বাচন ভঙ্গি এতটাই সুন্দর, মানে তুমি জাস্ট শুনতে থাকবে তোমরা। খুব ডিপ ভয়েস, আর ওনার ভয়েসে একটা পাঞ্চ রয়েছে। মানে উনি যে ডেপথ থেকে কথাটা বলছে, মানে ওনার কথাটা বিশ্বাসযোগ্য। কারণ উনি বললেন যিনি 60 বছর ধরে এই বাড়িতে দেখাশোনা করছেন, হয়তো 60 বছর ধরে বলতে বলতে সেই পাওয়ারটা ওনার মধ্যে চলে এসেছে, মানে এক্সপিরিয়েন্স থেকে উনি আরো ভালো বলেন হয়তো, সেই জন্য। তো সেটা শুনতে কিন্তু সত্যি খুব সুন্দর লাগলো আমাদের। এই পোর্শনটা বিনা স্কিপ করে শুনো। এমন কিছু জিনিস আছে যেগুলো আমরা আজকে জানতে পারলাম। আশা করি তোমরাও এমন কিছু জিনিস জানতে পারবে যেগুলো আজকে তোমাদের কাছে ওপেন হবে। এতটাই ওই দুইজন যারা এখানে থাকে, এখানে দেখাশোনা করে, তারা এতটাই তোমাদেরকে বলবে। আর উপরের ফ্লোরে আছে ওনার বেডরুম, যেটা আমাদেরকে নিজেদেরকে এক্সপ্লোর করতে হবে। তো চলো ওপরে যাই। দুতলার ওপরে যে দুখানা বেডরুম আছে, দুটো বেডরুমই কিন্তু বন্ধ, সেটা ভিজিটার্সদের জন্য খোলা নয়, বাট জানলাগুলো খোলা, তোমরা জানলা দিয়ে পুরোটাই দেখতে পাবে, শুধু ভেতরে ঢোকা অ্যালাউ নয়। আর বারান্দার মধ্যে ছোট্ট একটা পাখির কি বলে এটাকে, খাঁচা টাইপ রাখা আছে, যার মধ্যে বদ্রি পাখি আছে ছোট ছোট। আর এই করিডোরে দেখি এই দিকে হচ্ছে পুকুর আর এই দিকে হচ্ছে গঙ্গা। তো এরকম পরিবেশ যে কোনো লেখকের জন্যই একটা সত্যি আইডিয়াল প্লেস বলতে পারো তোমরা। এরকম জায়গা থাকলে আপনি মন থেকে কবিতা, গদ্য পদ্য সবই বেরিয়ে আসবে। চলো আমরা জায়গাটা এক্সপ্লোর করি আর একটু ভালো মতো। এতক্ষণ তোমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী বা ওনার আত্মকাহিনী শুনলে। এবার আমি চেষ্টা করছি আমার অ্যাঙ্গেল থেকে সিনেম্যাটিক ওয়েতে এই জিনিসটাকে প্রেজেন্ট করার। তো লেটস এনজয়। ওখান থেকে বেরিয়ে এবার ওনারা বললেন যে এই রাস্তা ধরে সোজা গেলে, মানে বেরিয়ে ডান দিকে সোজা গিয়ে এই রাস্তাটা ধরে গেলে ওনার যে দাহ করা হয়েছিল সেই ছাইটা রাখা আছে। ওনাকে কেওড়াতলা শ্মশানে দাহ করা হয়েছিল, তো সেই ছাইটা এইখানে সমাধিস্থ করা আছে, সেইটা আমরা দেখতে যাচ্ছি। চলো। ওখানে ওই উপন্যাস সম্রাট শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাধি আছে, ওনার ওয়াইফ হিরণময়ী দেবী যার কথা উনি বলছিলেন তার সমাধি, আর ওটা হচ্ছে স্বামী বেদানন্দের সমাধি। তিনজনের সমাধি এখানে সমাধিস্থ করা আছে। চলো এরপর এখান থেকে বেরিয়ে আমরা এবার যাই রূপনারায়ণের তীরে। ওখান দিয়ে গঙ্গার ঘাটে যাওয়ার রাস্তা আছে, গাড়িটা নেব। গাড়ির পার্কিংয়ের কিছু ব্যাপার আছে কিনা দেখছি, মানে ফিজ টিজ কিছু নেয় নাকি গাড়ি পার্কিংয়ের জন্য। আর শরৎচন্দ্রের বাড়িতে ঢোকার কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, এটা পুরোপুরি ফ্রিতে। কারণ
উনি বললেন যেটা আমাদেরকে, যে ইন্ডিয়া হেরিটেজের তরফ থেকে বাড়িটা মানে ওরা নেবে বলেছিল, কিন্তু এনারা নেয়নি, প্রাইভেটে রেখেছেন। ওটা নিয়ে নিলে কিন্তু বাড়িটা আর ফ্রি থাকবে না, তখন টাকা টিকিট এইসব বন্দোবস্ত হয়ে যাবে, যেহেতু মেনটেনেন্সের খরচা লাগবে, এটা প্রাইভেট। আর যেহেতু ওনারা তোমাদেরকে হেল্প করবে, মানে যতজন ভিজিটার্স আসবে সবাইকে হেল্প করবে, তো তোমরা খুশি মতো ওনাদেরকে কিছু 50-100 টাকা দিয়ে যেতেই পারো, সেটা খুশি হয় নিজের মন থেকে, নিজের ইচ্ছায়। ওনারা জোর জবরদস্তি করবেন না তোমাদেরকে, সেটা সম্পূর্ণ তোমাদের নিজের ইচ্ছায়। A few moments later. এই তো অরেঞ্জ খোলা, আমি জিপ অরেঞ্জ করবো এটাকে। হ্যাঁ হ্যাঁ, আমাকে একটা কর্নেটো দিয়ে দাও। এই দাদাকে মোটামুটি 5 মিনিট ধরে মাথা খেললো, ওর একটা আইসক্রিম পছন্দ হলো না। হ্যাঁ, দাদা খুব হেল্প করেছে, আমাদের হেলমেট রেখেছে। এটা আমার জন্য, আর ওটা আর আমি একটু গ্রামে ঠামে এসেছি তো একটু নস্টালজিক হয়ে গেছি, তাই অরেঞ্জ কাঠি যেটা খেয়ে আমি জিপ অরেঞ্জ করবো। তো ফাইনালি এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 5:10, আর আমরা শরৎচন্দ্রের বাড়ি থেকে বেরিয়ে গেছি, কারণ আমাদের মোটামুটি অল ওভার যা জানার ছিল, যা বোঝার ছিল কমপ্লিট হয়ে গেছে। আর এখন ঠিক শরৎচন্দ্রের বাড়ির উল্টো দিকেই একখানা ঘাট আছে, ঘাট নয়, রূপনারায়ণ নদীর তীর যেটাকে বলে, বাঁধ দেওয়া। তো সেই নদীর ধারে দাঁড়িয়ে রয়েছি, নদীর ভিউটা এনজয় করব, 10 মিনিট 15 মিনিট বসবো, দেন এখান থেকে আমরা চলে যাব বাড়ি। বাট বাড়ি যাওয়ার জন্য আর মোটো ব্লগটা আমি রাখবো না, তো যাতে ভিডিওটা লম্বা না হয় আর কি, যাতে ভিডিওটা তোমরা দেখে এনজয় করতে পারো। অতিরিক্ত মোটো ব্লগ কাজের নয়, যেটুকু ইনফরমেশন আসার জন্য দরকার, যেটুকু লোকেশন দেওয়ার দরকার, সেটুকুই আমি দিয়েছি। তো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে জানোই কি করতে হবে, একটা লাইক, 2টো কমেন্ট আর 3বার শেয়ার। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, কেননা ওটা আমাদের এই মুহূর্তে একটু বেশি দরকার। তো চলো, আজকের মতো এখানেই শেষ করলাম, সাইনিং অফ ফ্রম রূপনারায়ণ নদীর তীর। দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো জায়গায়। টিল দেন, টেক কেয়ার, টাটা, বাই বাই অ্যান্ড বি সেফ।